স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছ। এর আগে আমি তোমাদের সিলেবাস এবং সমস্ত চ্যাপ্টার থেকেই প্রায় কিছু না কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি। সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা থেকেও হয়তো আমি তোমাদের একটা সাজেশন টাইপের দিয়েছিলাম। তো আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি, এখান থেকে মহাকাব্যের যে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা জানো এটা একটা বিশাল সিলেবাস, মহাকাব্য, গীতিকবিতা, এছাড়া নাটক, অনেক কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আজকে আমি তোমাদের শুধুমাত্র মহাকাব্যের যে শর্ট কোয়েশ্চেনগুলো সেইগুলো আগে তোমাদের দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আরও যেগুলো বাকি থাকবে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, মহাকাব্য কী ধরনের সাহিত্য প্রকরণ? তন্ময় আখ্যান কাব্যের মহত্তম বিভাগ হলো মহাকাব্য। রচনাকালের দিক থেকে অন্যতম, প্রাচীন, দীর্ঘ আখ্যান সম্বলিত এবং বস্তুনিষ্ঠ সাহিত্য প্রকরণই হলো মহাকাব্য। এরপর এটা করবে, মহাকাব্য কি শুধুই বস্তুনিষ্ঠ সাহিত্য প্রকরণ? না, মহাকাব্য শুধুই বস্তুনিষ্ঠ সাহিত্য প্রকরণ নয়। প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার গীতিকাব্য প্রবন্ধে বলেছেন, গীতিকবিতার মন্ময়তা এবং নাটকের বস্তুনিষ্ঠা এই দুটি বিষয়েই সমন্বয়ে মহাকাব্য দেখা যায়। 3 নম্বর প্রশ্ন দেখো, মহাকাব্য কয় প্রকার, কি কি? মহাকাব্য সাধারণত 2 প্রকার, প্রাচীন মহাকাব্য ও আধুনিক মহাকাব্য। মনে রাখবে এটা। ইংরেজিতে আদি বা প্রাচীন মহাকাব্যকে বলা হয় এপিক বা গ্রোথ, এবং আধুনিক মহাকাব্যকে বলা হয় এপিক বা আর্ট বা লিটারেসি এপিক। এরপরে দেখো, সাহিত্য প্রকরণের আলোচনায় 2 প্রকার মহাকাব্য আর কি কি নাম আছে? আদি মহাকাব্যকে অনেক ক্ষেত্রেই বস্তুনিষ্ঠ মহাকাব্য, শুধু মহাকাব্য, এবং আধুনিক মহাকাব্যকে সাহিত্যিক মহাকাব্য নামে অভিহিত করা হয়। এরপর এটা খুব ইম্পর্টেন্ট, মহাকাব্য কাকে বলে এবং মহাকাব্য কয় প্রকার, এই দুটো ভালো করে করে রাখবে। মহাকাব্য কাকে বলে? মহাকাব্য মিত ছন্দে বা বর্ণাত্মক ভঙ্গিতে রচিত, গুরুগম্ভীর বিষয়বস্তু আশ্রিত ও সুনির্দিষ্ট আদি মধ্য অন্ত সমন্বিত এমন এক স্বয়ংসম্পূর্ণ আখ্যান যার ঐক্য সম্বন্ধ হয় জৈবিক প্রকৃতির এবং প্রচুর বৈচিত্র্য সত্ত্বেও যা উদ্দিষ্ট রসানুভূতি জাগাতে পারে। এরপর এটা হয়ে গেল। এরপর এখানে চলে আসছি, দেখো মহাকাব্যের বিষয় কি ধরনের হয়। মহাকাব্য যেহেতু আখ্যান নির্ভর কাব্য, সেহেতু এর কাহিনী, ইতিহাস, পুরাণ, লোককথা সেখান থেকেই সংগ্রহ করা হোক বীরত্বপূর্ণ কাহিনী বা যেখান থেকেই সংগ্রহ করা হোক বীরত্বপূর্ণ কাহিনী বা রণন্মাদনা মহাকাব্যের অপরিহার্য বিষয়। এটা হয়ে গেল। এরপর এখানে আসছি, দেখো মহাকাব্যের প্রধান রস কি। মানে মহাকাব্য থেকে যা যা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে আমি এটা সম্পূর্ণটা আজকে ক্লিয়ার করে দেব। মহাকাব্যের প্রধান রস হিসাবে শৃঙ্গার, বীর, শান্ত এই 3টি যে কোনো একটিকে নির্দেশ করেছেন রসাত্ত্বিকেরা। আচ্ছা, অন্যান্য রসগুলি অঙ্গিরস হিসাবে কাজ করে, প্রধান রসটি পরিপুষ্ট দান করতে পারে। এরপর এটা করবে, মহাকাব্যের আঙ্গিকটি কেমন হয়। সংস্কৃত আলঙ্কারিকরা মহাকাব্যের বহিরঙ্গ লক্ষণ নিয়ে বেশি উৎসাহিত ছিলেন, কিন্তু এ বিষয়ে অ্যারিস্টটলই একমাত্র আদি মধ্য অন্ত সমন্বিত একটি সুডল কাহিনী বৃত্তের সম্পূর্ণ আঙ্গিকের কথা বলেছেন। পরের কোশ্চেন দেখো, মহাকাব্যের সমাপ্তি পর্বটি কেমন হয়। মহাকাব্যের সমাপ্তি লগ্নে নানা কাহিনীর পরিণতি হিসাবে ধর্মের ভয় অধর্মের পরাজয় ঘোষিত হবে, এবং পাশ্চাত্য তাত্ত্বিকেরা অবশ্য মহাকাব্যের পরিণতি অশুভ হতে পারে বলেও মন্তব্য করেছেন। তারা জোর দিয়েছেন এর অখণ্ড শিল্প সঙ্গত রূপ এবং মহত্ত্ববঞ্জক গাম্ভীর্যের উপর। তাহলে দেখো, এখানে হচ্ছে মহাকাব্যের সমাপ্তি পর্বটা কেমন হবে, প্রধান রস কোনটা হবে, মহাকাব্যের আঙ্গিকটা কেমন হবে, আর এখানে দিলাম কি মহাকাব্যের সূচনাটা কিভাবে হবে এবং মহাকাব্যের বিষয় বা ধরন কি হবে। এগুলো হচ্ছে তোমাদের মহাকাব্য সম্পর্কে জানতে কাজে লাগবে। মেইন শর্ট কোশ্চেন হচ্ছে মহাকাব্য কাকে বলে এবং কয় প্রকার, কি কি, আর মহাকাব্য কি ধরনের সাহিত্য প্রকরণ, এই 3টে আগে ভালো করে মুখস্থ করে নেবে। এরপর এখানে আসছি, দেখো মহাকাব্যের ভাষা কিরূপ। মহাকাব্যের ভাষা হবে ছন্দময় এবং সেই ছন্দের মধ্যে থাকবে গুরুগম্ভীর তেজস্বিতা। একটি সার্থক আদি বা প্রাচীন মহাকাব্যের নাম উল্লেখ করো। বাল্মীকির রামায়ণ। একটি সার্থক আধুনিক সাহিত্যিক মহাকাব্যের নাম বলো। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। এবং এখানে চলে আসছি, দেখো এপিক শব্দটির পরিভাষা কি। এপিক শব্দটির পরিভাষা হলো মহাকাব্য। পরে এখানে চলে আসছি, দেখো মহাকাব্যকে
কে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ হিসাবে স্বীকার করেননি? বঙ্কিমচন্দ্র। তারপরে দেখো পোয়েটিক্স গ্রন্থের রচয়িতা কে? অ্যারিস্টটল। তারপরে হচ্ছে অ্যারিস্টটল কোন গ্রন্থে মহাকাব্য সম্বন্ধে আলোচনা করেছেন? পোয়েটিক্স গ্রন্থে। তারপরে দেখো সাহিত্য দর্পণ গ্রন্থটি কার লেখা? সাহিত্য দর্পণ গ্রন্থটি সংস্কৃত আলংকারিক বিশ্বনাথ কবিরাজের লেখা। ইংরেজিতে আদি মহাকাব্যকে কি বলা হয়? এপিক বা গ্রোথ বলে। ইংরেজিতে আধুনিক মহাকাব্যকে কি বলা হয়? এপিক বা আর্ট বলা হয়ে থাকে। আধুনিক মহাকাব্যের অপর নাম কি? সাহিত্যিক মহাকাব্য। এটা খুব ইম্পর্টেন্ট। মহাকাব্যের কয়েকটি লক্ষণ বলো। তাহলে দেখো, এক হচ্ছে মহাকাব্যের তন্ময় কবিতা, মহাকাব্য হচ্ছে একটি তন্ময় কবিতা। দুই হচ্ছে মহাকাব্য যে কোনো সাহিত্যের আদি সৃষ্টি। তারপরে হচ্ছে মহাকাব্য একজনের হাতের সৃষ্টি, তবে তাকে শেষ পর্যন্ত একক সৃষ্টি বলা যায় না। মহাকাব্যের আদি মা সারল্য। আর হচ্ছে মহাকাব্যের বিষয় নির্বাচনের ক্ষেত্রেও দৃষ্টি দিতে হয় এবং মহাকাব্যের বৃত্ত আঙ্গিক নিখুঁত হওয়া দরকার। নায়ককে দেবতা ও ধীরোদাত্ত গুণসম্পন্ন ও সংসদজাত হতে হয়। মহাকাব্য রচনার ক্ষেত্রে ভাষার দিকে দৃষ্টি দেওয়া দরকার। একটি আদি মহাকাব্যের নাম খুব ইম্পর্টেন্ট, রামায়ণ। কয়েকজন ইংরেজি সাহিত্যিক মহাকাব্যের রচয়িতার নাম বলো। ভার্জিল, মিল্টন, ট্যাশো, ক্যামোয়েন্স, ম্যাথু এবং আর্নল্ড। কয়েকজন বাংলা সাহিত্যিক মহাকাব্যের রচয়িতার নাম বলো। মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন প্রমুখ। এছাড়া দেখো, মধুসূদন দত্ত কোন মহাকাব্য লিখেছেন? মধুসূদন দত্ত মেঘনাদ বধ আগেই পড়লে। হেমচন্দ্রের কাব্যের নাম বলো। বৃত্তসংহার। ভার্জিল ও মিল্টনের লেখা হচ্ছে দেখো অ্যানাইল্ড এবং হচ্ছে মিল্টনের কাব্য হচ্ছে প্যারাডাইস লস্ট। তারপরে দেখো এটা হচ্ছে অ্যানিড এবং হচ্ছে মিল্টনের কাব্য হচ্ছে প্যারাডাইস লস্ট। এই হয়ে গেল। এরপরে আসছি দেখো, এখানে কয়েকটি সাহিত্যিক মহাকাব্যের নাম লেখো। মেঘনাদ বধ কাব্য, মধুসূদনের হেমচন্দ্রের বৃত্তসংহার এবং নবীনচন্দ্রের কাব্য। এছাড়া এখানে আসছি দেখো, আদি মহাকাব্য কাকে বলে? যে মহাকাব্য সমগ্র জাতির জীবন থেকে, তার সভ্যতা, সংস্কৃতি, প্রকৃতি থেকে আপনা থেকেই কাহিনী বা বিষয় উঠে আসে, যেখানে সমগ্র জাতির পরিচয় পাওয়া যায় এবং তার সমগ্র ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে ওঠে, তাকেই বলা হয় আদি মহাকাব্য। যেমন হচ্ছে রামায়ণ, মহাভারত ও ইলিয়াড, ওডিসি প্রভৃতি। এছাড়া দেখো, আলংকারিক মহাকাব্য কাকে বলা হয়? আলংকারিক মহাকাব্য রচনা করে থাকে ব্যক্তি কবি তার রচনায় প্রাচীনকালের কাহিনী ও পরিমণ্ডল নিয়ে তার সঙ্গে নিজের চেতনা মিশিয়ে যে কাব্য রচনা করেন, তা যখন সমগ্র জাতির হয়ে ওঠে, তাকেই বলা হয় আলংকারিক মহাকাব্য। যেমন কালিদাসের রঘুবংশম, কুমার সম্ভবম, মধুসূদনের হচ্ছে মেঘনাদ বধ কাব্য, ভার্জিলের হচ্ছে এলিড, ওটা হচ্ছে এলিড ছিল। আচ্ছা, তারপরে দেখো এখানে হচ্ছে মহাকাব্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্বর্গ সংখ্যা কত? একটা হচ্ছে 31টি এবং হচ্ছে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 9টি। এবং দেখো এখানে হচ্ছে মহাকাব্যের কাহিনী কেমন হবে? মহাকাব্যের কাহিনী হবে বিশাল, স্বর্গ মর্ত পাতাল জুড়ে হবে এর বিস্তার। মহাকাব্যের নায়ককে কেমন হতে হবে? ধীরোদাত্ত। এবং হচ্ছে এপিক শব্দটির কোন শব্দ থেকে এসেছে? ইপস শব্দ থেকে এসছে। ইপস শব্দটির অর্থ কি? শব্দ বা গান। এপিক বা গ্রোথ কাকে বলা হয়? মৌখিক, কালজাত, জাতীয়, জীবন সম্মুখিত কাব্যকে এপিক বা গ্রোথ বলা হয়, যেমন রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। এপিক অফ আর্ট কাকে বলা হয়? বিশেষ ধরনের শ্রোতার জন্য সচেতনভাবে লেখা মহাকাব্য, যাতে পুরাণের পুনর্নির্মাণ হয়। যেমন দেখো এখানে আছে ইনিড, জেরুজালেম, প্যারাডাইস লস্ট এবং মেঘনাদ বধ কাব্য। তাহলে এখানেরটা যেটা ছিল সেটা আমি আরেকবার কারেকশন করে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে ইনিড, ভার্জিলের কাব্য হচ্ছে এনিড যেটা। তাহলে এই হয়ে গেল তোমাদের, যেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এপিক অফ আর্ট পর্যন্ত। পরবর্তীতে আমি মহাকাব্য কাকে বলে এবং মহাকাব্যের যে বৈশিষ্ট্য বা লক্ষণ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি আমার সাজেশানে দিয়েছিলাম, এটা আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও নাটক থেকেও কিছু শর্ট কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে। তোমরা চ্যানেল ফলো করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, এতে তোমাদেরই লাভ হবে। সামনে পরীক্ষা এসে গেছে, তাই আমি আর এক্সট্রা অন্য কিছু নেব না। যে সাবজেক্টগুলো আমি করাচ্ছি সেই সমস্ত সাবজেক্টগুলো আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। তবে সময় তো কম, বলতে পারছি না, কথা দিতে পারছি না, চেষ্টা করব। এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।